এখন আমরা যে অধ্যায়টা পড়তে চলেছি তার নাম হলো স্ট্রং রুট। লেখক হলেন এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের একটি অটোবায়োগ্রাফি হলো উইংস অফ ফায়ার। আর এই উইংস অফ ফায়ার গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে স্ট্রং রুট, অর্থাৎ এপিজে আব্দুল কালামের একটা আত্মজীবনীমূলক গ্রন্থ বলা চলে স্ট্রং রুট। এপিজে আব্দুল কালাম পুরো নাম হলো আবুল ফকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। তিনি কে ছিলেন? তিনি ছিলেন ভারতের রাষ্ট্রপতি 2002 থেকে 2007 পর্যন্ত এবং একজন বিখ্যাত বিজ্ঞানী যাকে আমরা মিসাইল ম্যান নামেও চিনি। এবার এই স্ট্রং রুট উনি কী বর্ণনা করেছেন? স্ট্রং রুট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। আগেই বলেছি যে উইংস অফ ফায়ার থেকে এই অংশটুকু নেওয়া হয়েছে। ইন দিস এক্সট্রাক্ট হি টক্স অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন, অর্থাৎ তার শৈশবের কথা তিনি বর্ণনা করেছেন। তার শহরে, গ্রামের শহর মানে যেখানে তিনি বড় হয়েছেন সেখানে তার শৈশব কথা তিনি বর্ণনা করেছেন। দ্য পিস প্রেজেন্ট এ ডিলাইটফুল স্কেচ অফ অথর্স আর্লি লাইফ, অর্থাৎ লেখকের একদম শৈশবের যে হাসি খেলা, যে মজা, সেই জীবনটা বর্ণনা করেছেন তিনি এর মাধ্যমে। অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিচুয়াল গ্রোথ, এবং তার মধ্যে যে আধ্যাত্মিক ধারণার বিকাশ ঘটেছিল সেই বিকাশটাকে তিনি বর্ণনা করেছেন এই স্ট্রং রুট লেখনীর মাধ্যমে। এবার ধীরে ধীরে আমরা লেখনীতে প্রবেশ করবো। আর শুরুতেই বলে রাখি, তোমরা সময় সময় কিছু ওয়ার্ড নোট নিয়ে রাখবে যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে, এবং পাশে সেটা অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব কি ভার্ব সেটা তোমরা লিখে রেখে দেবে। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মূল পড়াতে। I was born into a middle class Tamil family in the Iceland town of Rameswaram in the erstwhile Madras state. আমি পূর্ববর্তী মাদ্রাজ রাজ্যের রামেশ্বরম নামে একটা ছোট দ্বীপ শহরে একটা মধ্যবর্তী তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। এই একটুকুনটির মধ্যেই তোমরা কি নোট নেবে দেখো, ইস্ট ওয়াইল অর্থাৎ পূর্ববর্তী, আমরা যেটা আগের নাম ছিল যেমন মাদ্রাজ, এটা চেন্নাইয়ের আগের নাম ছিল, তাই মাদ্রাজ ইস্ট ওয়াইল অর্থাৎ কি পূর্ববর্তী। মাই ফাদার, আমার বাবা জৈনুল আবেদিন, had neither much formal education nor much wealth. Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. আমার বাবা জৈনুল আবেদিন had neither much formal education nor much wealth. না ছিল তার বেশি প্রথাগত শিক্ষা, না ছিল তার অর্থ বা সম্পদ। ডিসপাইট ডিসঅ্যাডভান্টেজেস, এইসব প্রাবন্ধিকতার পরেও হি পজড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, তার মধ্যে সহজাত জ্ঞান ও হৃদয়ের প্রকৃত মহানুভবতা ছিল। দেখো এখানের মধ্যে নোট আবার কি আছে, ফর্মাল এডুকেশন অর্থাৎ প্রথাগত শিক্ষা, আমরা যে শিক্ষা শিক্ষিত সেই প্রথাগত শিক্ষা সেটা। আরেকটা কি আছে এখানে, পোস্ট, হি পোস্ট গ্রেট ইনেট, অর্থাৎ তার মধ্যে সে ধারণ করেছিল। পোস্ট মানে কি হচ্ছে ধারণ করা বা নিজের মধ্যে রাখা বা অধিকারে রাখা যেটাকে বলে। গ্রেট ইনিট উইজডম, অর্থাৎ ইনিট মানে হচ্ছে সহজাত, আমরা যেটাকে বলি সহজাত, উইজডম মানে হলো জ্ঞান, অর্থাৎ তার মধ্যে একটা সহজাত জ্ঞান ছিলেন। টু জেনারোসিটি, জেনারোসিটি মানে হচ্ছে কি মহানুভবতা, অর্থাৎ এই ওয়ার্ড নোটগুলো তোমরা নাও। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট মাই মাদার আসিয়াম্মা, আমার মা আসিয়াম্মার মধ্যে তিনি তার একজন প্রকৃত জীবনসঙ্গিনীকে বা মানানসই জীবনসঙ্গিনীকে খুঁজে পেয়েছিলেন। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে, বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট মোর আউটসাইডার ate with us than the other members of our own family put together. আমার ঠিক মনে নেই যে ঠিক কতজন বাইরের লোককে তিনি খাওয়াতেন, তবে এটুকু আমি মনে করতে পারি যে আমাদের ঘরের লোক যত না বেশি খেত তার থেকেও বেশি বাইরের লোক আমাদের বাড়িতে খেত। এইটুকু মানে যতটুকু বললাম তার মধ্যে থেকে কী কী নেব, যেমন হেল্পমেট,
এখানে আছে দেখো হেলমেট পড়ে গেছে, চাপা পড়ে গেছে। তো হেল্পমেট মানে হচ্ছে কি পত্নী বা সহধর্মিণী। রিকল, দেখো রিকল মানে হচ্ছে স্মরণ করা। রিমেম্বার, রিকল মানে হচ্ছে স্মরণ করা বা রিমেম্বার। তারপর আছে কি ফেড মানে খাওয়ানো, আমরা জানি এটা। তো এই ওয়ার্ড নোটগুলো তোমরা নিয়ে নাও। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মা বহু মানুষের চোখে এক আদর্শ দম্পতি ছিলেন। আইডিয়াল কাপল হচ্ছে আদর্শ দম্পতি। ওয়াইডলি রিগার্ডেড মানে হচ্ছে ভাবা হতো, সকলে যেটা ভাবতেন। My mother's lineage was the more distinguished, one of her forebears having been bestowed the title of Bahadur by the British. আমার মায়ের পূর্বপুরুষেরা কী ছিল, খুব উঁচু বংশমর্যাদা তুলনামূলকভাবে, কেননা তাদের মধ্যে থেকে একজন ব্রিটিশদের থেকে বাহাদুর উপাধি পেয়েছিল। তারপরে লিনিয়েজ মানে হচ্ছে বংশমর্যাদা। আমরা যদি এই ওয়ার্ডটা দেখি তাহলে লিনিয়েজ মানে কি বংশ পরম্পরা বা বংশ মর্যাদা। ডিস্টিংগুইশড মানে কি, ডিস্টিংগুইশড মানে হচ্ছে বিশিষ্ট বা স্বতন্ত্র বা সম্মানীয়। ফোর বিয়ার্স মানে হলো মানে পূর্বপুরুষ। হ্যাভিং বিন বেস্টোড, এই দেখো বেস্টোড মানে কি হচ্ছে শ্রদ্ধা জানাতে যা দেওয়া হয়েছিল। বেস্টোড মানে হচ্ছে শ্রদ্ধা জানাতে যা দেওয়া হয়েছিল, অর্থাৎ আমার মায়ের পরিবারের একজনকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। I was one of many children, a short boy with rather undistinguished looks, born to a tall and handsome parents. অনেক ছেলেমেয়ের মধ্যে আমি ছিলাম ছোটোখাটো সাদামাটা চেহারার বালক, একজন লম্বা সুদর্শন মা বাবার। অর্থাৎ আমি আমার মা বাবার তুলনায় খুব একটা সুন্দর ছিলাম না, বিকজ আমার মা বাবা ছিল খুব লম্বা সুদর্শন, সেক্ষেত্রে আমি ছিলাম খুব সাদামাটা এবং ছোটোখাটো। এখান থেকে যে ওয়ার্ড নোটগুলো নেবে আনডিস্টিংগুইশড, অর্থাৎ স্বতন্ত্র বা সাদামাটা। উই বিলিভড ইন আওয়ার অ্যানসেস্টর, আমরা আমার পৈতৃক বাড়িতে বাস করতাম। হুইচ ওয়াজ বিল্ড দ্য মিডল অফ 19th century, যেটা 19 শতকের মাঝামাঝি সময় তৈরি হয়েছিল। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাকা হাউস, এটা ছিল একটা সুন্দর বড় পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড বিগ অন দ্য মক স্ট্রিট অফ রামেশ্বরম, রামেশ্বরমের মক স্ট্রিটে চুনাপাথর এবং ইট সুরকি দিয়ে এই বাড়িটি তৈরি হয়েছিল। মাই অস্টার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, আমার বাহুল্য বর্জিত বাবা সমস্ত রকমের অপ্রয়োজনীয় এবং বিলাসবহুল জিনিসপত্র থেকে বিরত থাকতেন, ব্যবহার থেকে বিরত থাকতেন। অস্টার মানে কি বিলাসবহুল, বর্জিত, বাহুল্য বর্জিত মানে যে দেখায় না বেশি, শো অফ করে না বেশি, বর্জিত। ইন এসেনশিয়াল মানে হচ্ছে অপ্রয়োজনীয়, ইন এসেনশিয়াল মানে অপ্রয়োজনীয়। লাক্সারিজ মানে বিলাসিতা, বিলাসিতার দ্রব্য তিনি ব্যবহার করতেন না। অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লথিং, যাই হোক খাবার, ওষুধ ও পোশাক ইত্যাদি সমস্ত প্রয়োজনীয় জিনিসই তিনি দিতেন। ইনফ্যাক্ট I would say mine was a very secure childhood, materially and emotionally. যাই হোক আমি এটা বলতে পারি যে বস্তুগত বিচারে এবং মানসিক সুস্থতার নিরিখে আমার শৈশব ছিল নিশ্চিন্ত এবং নিরাপদ। অর্থাৎ আমার একটা নিশ্চিন্ত এবং নিরাপদ শৈশব ছিল, সেটা মানসিক দিক দিয়েই হোক বা পারিপার্শ্বিক আর্থিক বা পার্থিব দিক দিয়ে হোক। I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত আমার মায়ের সাথে রান্নাঘরের মেঝেতে বসে খাবার খেতাম। She would place a banana leaves before on his sitting laded rice and aromatic sambar, a variety of served homemade pickle and a dollop of fresh coconut chutney. এবং তিনি আমার সামনে কলা পাতায় বাড়িয়ে দিতেন এবং তাতে কী দিতেন, সাম্বার,
একটা ঝাল বাড়িতে তৈরি আচার এবং কোকোনাট অর্থাৎ নারকেলের চাটনি। যেহেতু তারা দক্ষিণ ভারতীয় থাকতো, অর্থাৎ দক্ষিণ ভারতীয় খাবার তারা খেত। Which made Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. শিবের মন্দির যেটা তীর্থযাত্রীদের কাছে খুবই পরিচিত, রামেশ্বরমকে পরিচিত করে তুলেছিল, সেই শিব মন্দিরটি আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। Our locality was predominantly Muslims, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. আমি যে জায়গাটা বাস করতাম, আমার এলাকাটা মূলত মুসলিম অধ্যুষিত এলাকা ছিল, তবে বেশ কিছু হিন্দু পরিবার বাস করত যারা তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে বাস করত। এটা একটা খুব দারুণ কথা, বিকজ সেখানে হিন্দু মুসলমান সব এক হয়ে বাস করত, যদিও মুসলমানদের আধিক্য সেখানে ছিল। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমাদের ওই অঞ্চলে একটা খুব পুরানো মসজিদ ছিল যেখানে আমার বাবা সন্ধ্যাবেলা আমাকে প্রার্থনার জন্য অর্থাৎ নামাজ পড়ার জন্য নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. যে আরবি ভাষায় প্রার্থনাটা করা হতো বা নামাজটা পড়া হতো সেই সম্পর্কে আমার একদম স্পষ্ট কোনো ধারণা ছিল না, কিন্তু আমাকে বিশ্বাস করানো হয়েছিল বা আমি বিশ্বস্ত হয়েছিলাম যেটা অবশ্যই ভগবানের কাছে পৌঁছায়। When my father came out of them mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. যখন আমার বাবা মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে বেরোতেন তখন বিভিন্ন ধর্মের মানুষেরা তার জন্য বাইরে অপেক্ষা করতেন। Many of them offered a bowl of water to my father, who would dip his fingertips in them and say a prayer. বেশিরভাগই তাদের মধ্যে আমার বাবাকে একটা বাটি করে জল দিতেন এবং আমার বাবা তার মধ্যে আঙুলের ডগা ডুবিয়ে কিছু একটা প্রার্থনা করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। এই জলটা তারপর নিয়ে যাওয়া হতো বাড়িতে যারা অসুস্থ আছে তাদের জন্য। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম ফর অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর। আমি এটাও মনে করতে পারি যে ভালো হয়ে যাওয়ার পর লোকে আমাদের বাড়িতে এসে আমার বাবাকে ধন্যবাদ জানিয়ে গেছেন। Father always smiled and asked him to thank Allah the Merciful. আমার বাবা সব সময় তাদের দিকে ধন্যবাদ দিতেন এবং তাদের দিকে হাসতেন এবং বলতেন যে তোমরা ধন্যবাদ আল্লাহকে দাও, আল্লাহকে সব থেকে উপরের যিনি সব দয়ালুমান সেই আল্লাহকে তোমরা ধন্যবাদটা দাও। The high priest of Rameswaram temple, Lakshmi Lakshman Shastri, was a very close friend of my father's. ওই রামেশ্বরম শিব মন্দিরের প্রধান পুরোহিত পক্ষীলক্ষণ শাস্ত্রী আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। One of the most vivid memories of my early childhood is of two of them, each in traditional attire discussing spiritual matters. আমার ছোট্টবেলার খুব স্মৃতি থেকে আমি মনে করতে পারি সব থেকে যে এরা দুজন যে যার ধর্মাবলম্বীর পোশাক পরে, অর্থাৎ যেহেতু আমার বাবা মুসলমান ছিল তো মুসলমানদের পোশাক এবং উনি যেহেতু হিন্দু ছিলেন তো হিন্দুদের পুরোহিতের পোশাক পরে নিজেদের ধর্ম সম্পর্কে আলোচনা করতেন। When I was told enough to ask questions, I asked my father about the relevance of prayer. যখন আমি বড় হলাম, প্রশ্ন করার মতো বয়সে পৌঁছালাম, তখন আমি আমার বাবাকে প্রশ্ন করলাম যে প্রার্থনা করার গুরুত্বটা কী। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রিয়াস অ্যাবাউট প্রেয়ার। এই প্রার্থনাতে কোনো অবাক করার মতো বা জাদুর মতো কিছু নেই। রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। When you pray, he said, you transcend your body and becomes a part of the cosmos, which knows no division of wealth, age, caste and creed. যখন আমরা প্রার্থনা করি তখন
কী করি আমরা অস্তিত্বের সীমা অতিক্রম করে বিশ্বজগতের সঙ্গে একাত্ম হয়ে যাই, যেখানে ধনদৌলত, বয়স, জাত ও ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা ও জটিল আধ্যাত্মিক বিষয় খুব সহজ এবং বোধগম্য তামিল ভাষায় বোঝাতে পারতেন। He once told me in his own time, in his own place, in what he really is and in the stage he has reached, good or bad, every human being is a specific element with the whole of the manifest divine being. তিনি আমায় বলেন যে প্রতিটি মানুষ নিজের কালে ও স্থানে সে সত্যিকারের যা ভালো কিংবা মন্দ যে অবস্থায় সে পৌঁছাক না কেন সে হলো সমগ্র ঐশ্বরিক সত্তার বিশিষ্ট অংশবিশেষ। সো why be afraid of difficulties, sufferings and problems? তাহলে এই বাধা, এই ব্যর্থতা, এই যন্ত্রণা নিয়ে ভীত বা ভয় কেন? When troubles come, try to understand the relevance of your sufferings. যখন বিপদ আসবে তখন এই বিপদের কেন এসেছে সেটা বোঝার চেষ্টা করবে। Adversity always presents opportunities for introspection. দারুণ একটা লাইন, সারা জীবন মনে রাখার মতো একটা লাইন। দুঃসময় সব সময় আত্মসমীক্ষার সুযোগ দেয়। যখনই খারাপ সময় আসুক সে তোমাকে কেন খারাপ সময়টা এসেছে, কী জন্য খারাপ সময়টা এসেছে, অর্থাৎ আত্মসমীক্ষার একটা সুযোগ দেয়। দারুণ একটা লাইন, জীবনে মনে রাখার মতো লাইন। শিক্ষার্থী বলো আর যেই বলো, জীবনে মনে রাখার মতো একটা লাইন। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস টু দ্য ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ দুঃসময় সবসময় আত্মসমীক্ষার সুযোগ দেয়।